geotechnical engineering, what is soil mechanics, what is soil, what are the characteristics of soil, what are the how we can identify the soil, okay, and then formation of soil, and we studied like texture of soil, soil characteristics, the type of soil based on soil textures. Okay, we discussed those things. Okay, those actually very preliminary things about the geotechnical engineering part. And a new topic is coming today. That's called the index properties of soil. This one is actually the next step after the introduction of geotechnical engineering. And what we studied actually, we studied the identification of soil. And you know that we have things like that classification of soil and identification of soil. Those are two different things. Okay, one is identify, that when you are seeing the soil, you are taking the soil in your hand and touching it, taking the texture, that how it look like, is it very smooth, or it has a rough texture. Based on that condition, you can say that it's a silty soil. এটা যদি চিটা চিটা লাগে তাহলে এক ধরনের সয়েল, এটা যদি দেখা যায় খুবই স্মুথ হয়, সেটা যেটা না মানে প্লাস, তাহলে এক রকমের সয়েল। এটা যদি রাফ হয় তাহলে এটা এক ধরনের সয়েল, এটা স্যান্ডি সয়েল। আবার যদি মানে খুবই স্মুথ মনে হয় তাহলে আবার ক্লে সয়েল হতে পারে। তো এইগুলো হচ্ছে আইডেন্টিফিকেশন অফ সয়েল, যে জিনিসগুলো আমরা পড়ছি এর মধ্যে, যে সয়েলকে যদি আমরা আইডেন্টিফাই করতে চাই তাহলে আমরা এভাবে আইডেন্টিফাই করতে পারবো। আর ক্লাসিফিকেশন অফ সয়েল, এটা হচ্ছে ফাইনালি ইঞ্জিনিয়ারিং ওয়েতে ক্লাসিফাই করা, যে এটা কোন ধরনের সয়েল, যে এটা কি স্যান্ডি সয়েল না ক্লে সয়েল, না সিল্টি স্যান্ড না ক্লে স্যান্ড, না সিল্ক শুধু সিল্টি সয়েল। এটা হচ্ছে আলাদা, এটা হচ্ছে আমরা বলতেছি ক্লাসিফিকেশন। তো ক্লাসিফিকেশন পার্টটা বেসিক্যালি আসলে আমার সিলেবাসের আওতাভুক্ত নয়, সে আইডেন্টিফিকেশন অফ সয়েলটা ছিল আমার আওতাভুক্ত। দুইটার মধ্যে সিমিলারিটি আছে, কিন্তু দুইটাই একেবারে একই রকম না। ক্লাসিফিকেশন হবে ইঞ্জিনিয়ারিং ওয়েতে, যে এখানে স্যান্ডের পার্সেন্টেজ এত, ক্লের পার্সেন্টেজ এত, তারপরে এখানে ফাইন পার্টিকেলস গুলো এত পার্সেন্টেজ আছে, এর প্লাস্টিসিটি ইনডেক্স এত, এগুলো সব মিলে আমরা কিছু প্রসেস ফলো করে যখন একটা সয়েলকে ক্লাসিফাই করব, তখন সেটাকে বলবো সয়েল ক্লাসিফিকেশন। আর একটা সয়েলকে দেখে নেড়ে একটা মানে একটা যখন আমি বলবো যে এটা কোন ধরনের সয়েল হতে পারে, সেটা হচ্ছে identification of soil. We actually have done the part of identification of soil. Okay, you understand now? Yes, sir. Okay, so now I am going to actually a new topic that basically the uh, index properties of soil. Here we'll get actually many mathematical things, many equations. But what we need to know actually, we need to memorize all the definitions. Okay, so and we can keep the we need to keep those things in our brain before we die. Okay, কেন বলতেছি যে আসলে সিভিল ইঞ্জিনিয়ারিং এর কিছু কিছু ডেফিনেশন আছে, যে ডেফিনেশন গুলো তোমাকে সব সময় মনে রাখতে হবে, এবং এগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করে নতুন আরেক জায়গায় যাওয়া যায়। আমরা যখন প্রথমে যখন আমরা বাংলা পড়া শুরু করি, তখন আমরা কিন্তু প্রথমে ছোট ছোট শব্দ তৈরি করা শুরু করছিলাম, যে সরাসরি শুধু বর্ণগুলো পড়ছি। তো বর্ণগুলো পড়ার পর আমরা কিন্তু এই বর্ণগুলো দিয়ে একটা আরেকটার সাথে কানেক্টেড করে আমরা একটা করে ওয়ার্ড তৈরি করছি। তো আসলে এখানে দেখাচ্ছে সরে আ প্লাস ম, এই দুইটা মিলে আমরা একটা সাউন্ড তৈরি করে একটা আম বানাইছি। এভাবে কিন্তু এই যে ডেফিনেশন গুলোর উপরে বেস করে পরবর্তীতে কিন্তু অনেক কিছু করা হবে। এখন মনে করো যে যখন তুমি এর পরের ইয়ারে যত ম্যাথমেটিক্যাল প্রবলেম করবা, তখন সেখানে দেখা যাচ্ছে যে বলতেছে বারে বারে যে ওয়াটার কন্টেন্ট এত, ভয়েড রেশিও এত, স্পেসিফিক গ্র্যাভিটি এত, ডেনসিটি এত, ইউনিট এত, তখন যদি তোমার মনে হয় যে এগুলো আবার কি, এটার মিনিংটা কি, এটা আসলে স্পেসিফিক গ্র্যাভিটি বলতে আসলে কি বোঝায়, বাট তোমার যদি ক্লিয়ার নলেজ এখনই না থাকে, তাহলে এটা তোমার পরবর্তীতে তোমার পড়াশোনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনেক কষ্টদায়ক হবে তোমার জন্য। সেই জন্যই এই ডেফিনেশন গুলো এবং এগুলো সম্পর্কে জানাটা আমাদের খুব জরুরি, এবং এগুলো আমাকে লাইফ টাইম মনে রাখতে হবে। এবং যে কোনো ভাইবা বোর্ডে, কোনোদিন ভাইবা বোর্ডে তোমাকে বলবে না যে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করার জন্য, তোমাকে বেসিক্যালি জিজ্ঞেস করবে ডেফিনেশন, বলবে যে স্পেসিফিক গ্র্যাভিটি,
ডেফিনেশনটা বলো। কিংবা এমন বলতে পারে যে একটা স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু হচ্ছে 2 আর একটা স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালু হচ্ছে 3, কোনটার মানে এটা সিগনিফিকেন্সটা কি, এটা কি, এটা দ্বারা আমরা কি বুঝি, স্পেসিফিক গ্র্যাভিটি কি 1 এর চাইতে কম হতে পারে কিনা, এই ধরনের বিষয়গুলো, এই জিনিসগুলো আসলে আমরা এখন ডেফিনেশন গুলো পড়বো এবং কিছু কিছু জিনিস একটু ডিটেলস আলোচনা করবো। তার আগেই সয়েল সম্পর্কে আমাদের যেটা মেইন করতে হবে সেটা হচ্ছে যে এই যে ডেফিনেশন গুলো আসবে এগুলো হচ্ছে সয়েলের ক্যারেক্টারিস্টিক্স এর উপর নির্ভর করে। আমরা প্রাথমিকভাবে বলতেছি যে একটা সয়েল হচ্ছে 3 ধরনের ইনগ্রেডিয়েন্টস দ্বারা তৈরি, যেটাকে আমরা বলছি 3 ফেজ সিস্টেম। তো এই যে ফেজ ডায়াগ্রাম এটা নিয়ে আমরা প্রাথমিকভাবে পড়াশোনা করব। So I'm starting with the phase diagram at the very beginning. So এখানে if you see in the figure that this is a soil mass in the right side, okay? So in this rectangular box, this is actually a schematic diagram. If you see actually that there is some particles which is represented by orange color, okay? ছোট ছোট পার্টিকেল গুলো আছে, এই পার্টিগুলোর বাইরে আরো কিছু জিনিস আছে, সেখানে কিছু পোরশন আছে হচ্ছে ব্লু আর কিছু পোরশন আছে হচ্ছে হোয়াইট। So blue color represents the water, okay, and the white color represents the air. তো একটা সয়েলের মধ্যে কি কি থাকবে, সয়েল পার্টিকেলস থাকবে, যেটাকে আমরা বলি সলিড পার্টিকেলস, এটাকে আমরা বলি সয়েল গ্রেইনস, কিংবা শুধু বলি সলিডস। শুধু কখনো কখনো বলি যে এখানে বলে আছে কি আছে, সলিডস আছে আর ভয়েড আছে। এই ভয়েডের মধ্যে দুইটা জিনিস আছে, ভয়েড মানে ওপেন জায়গা, এই ভয়েডের মধ্যে দুইটা জিনিস থাকবে, একটা থাকবে এয়ার আর একটা থাকবে ওয়াটার। বুঝে গেছে? তো এই যে ক্ষেত্রে আমাদের রাইট সাইডে যে ফিগার আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা soil mass consists of 3 ingredients. One is the soil particles, water and air. Okay, তো এটা আমাদের ফিগার দেখে একটা প্রাথমিক আমরা ধারণা নিলাম। এবং স্লাইডটা কি বলতেছে, a soil mass is a 3-phase system carrying of 3 constituents, 3 elements: solid particles, which is called as soil grains, air and water. Soil having void space between the grains, which is partly filled with water and partly filled with air. যে আমরা যে বলতেছি যে এই যে ভয়েডস গুলো, এই ভয়েডস গুলো ফিল থাকবে কার মাধ্যমে, ওয়াটারের মাধ্যমে এবং এয়ারের মাধ্যমে। However, if we take a dry soil mass, the voids between the soil grains filled with only air. যদি আমরা কি করি, এই সয়েল মাসটাকে আমরা একটা ওভেনের মধ্যে দিয়ে রাখলাম, ওভেনের মধ্যে 100 to 105 ডিগ্রি সেলসিয়াস যদি আমরা 24 আওয়ার্স পর্যন্ত রেখে দেই, তাহলে এই ওভেনের এই যে সয়েল পার্টিকুলার মাঝখানে যে ওয়াটার পার্টিকেল গুলো আছে, ওয়াটার যে আছে সেই ওয়াটারটা কি হয়ে যাবে, পুরোটাই পুড়ে চলে যাবে। তখন শুধুমাত্র কি থাকবে, এই সয়েল পার্টিকেল গুলোর মাঝখানে শুধুমাত্র যে গ্যাপটা থাকবে, গ্যাপ তো থেকেই গেল, গ্যাপ তো আর পালাচ্ছে না, এই গ্যাপটাতে তখন শুধুমাত্র এয়ার থাকবে। তো ওটাই বলা হচ্ছে, however, if we take a dry soil mass, the voids between the soil grains fill with only air. If soil mass is fully saturated, the voids between the soil grains fill with water only. এখন স্যাচুরেশন বলতে কি বোঝায়, স্যাচুরেশন আমরা তো আসলে কি, আমরা তো এক একজন এখানে পড়াচ্ছে, আমি এখানে পড়াচ্ছি, কেউ হয়তো তোমাকে অলরেডি এগুলো জিনিস পড়াইছে। স্যাচুরেশন টার্মটা কি জানা আছে? এনিওয়ান? স্যার এগেইন স্যার বুঝি নাই কি বললেন। এই যে আমরা বলতেছি if soil mass is fully saturated, Yeah. the voids between the soil grains filled with water only. Saturation বলতে কি বোঝায়? Saturation. What does the mean? What's the meaning of saturation? Saturation means, স্যার can I? yes, স্যার যখন একটা সয়েল পরিপূর্ণ পানি দ্বারা পূর্ণ থাকে তখন সেই সয়েলটাকে বলা হয় যে ফুলি স্যাচুরেটেড সয়েল, মানে তার মধ্যে কোনো এয়ার থাকবে না। স্যার এয়ার আর যদি এয়ার আর ওয়াটার দুইটা থাকে তাহলে সেটা পার্শিয়ালি স্যাচুরেটেড হয়ে গেল। আর এয়ার এবং ওয়াটার
থাকে তাহলে সেটাকে আমরা বলছি পার্শিয়ালি স্যাচুরেটেড। আরেকটা, জি স্যার। এটা যে পুরো ভয়েড গুলোই যদি পানি দ্বারা শুধু কভার করা থাকে, যদি কোনো এয়ার পার্টিকেল না থাকে, তাহলে তাহলে আমরা স্যাচুরেটেড। বলতেছি স্যাচুরেটেড। ফুল। আবার যদি পুরো ভয়েড গুলো শুধুমাত্র বাতাস দ্বারা থাকে, শুধুমাত্র এয়ার দ্বারা থাকে, তাহলে আমরা ড্রাই বলছি ড্রাই ফুললি ড্রাই। ড্রাই ড্রাই সয়েল। এইটাই আসলে জিনিসগুলো হয়তো আমি এক্সপেক্ট করতেছি তোমার স্যার এগুলো পড়াক আর না পড়াক, এগুলো আসলে পড়াই যেতে হবে, কারণ এখানে বিষয়টা হচ্ছে যে সিলেবাসটা হয়ে গেছে এরকম। সিলেবাস, এই পুরো সিলেবাসটা শেষ হতে হবে আমার পার্টটা, দেন পরে সিলেবাসটা যদি শুরু হতো তাহলে তোমার এই ঝামেলাটা থাকতো না। ইন ফিউচারে যদি আমি এই ক্লাসটা নিই, তাহলে আমি প্রথম 3 সপ্তাহে আগে এই সিলেবাসটা শেষ করাই দেবো, দেন নতুন সিলেবাস পরের পার্টগুলো শুরু করাইলে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সয়েল মেকানিক্স পড়াটা সহজ হবে। ইজি হবে। So anyway, so if soil mass is fully saturated, the voids between the soil grains filled with water only. তো এখন বলা হচ্ছে যে এই যে একটা ফেজ ডায়াগ্রাম, আমরা বলতেছি 3 ফেজ সিস্টেম, এখানে আসলে কি থাকলো, সয়েল গ্রেনস থাকবে, এখানে ওয়াটার থাকবে এবং এয়ার থাকবে। তো যেটা আমাদের অ্যাজাম্পশন করা হয় যে মাস অফ এয়ার ইন সয়েল ইজ 0, মাস অর ওয়েট। বেসিক ডিফারেন্স ইজ জাস্ট শুধুমাত্র আমাদের অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি দ্বারা যদি মাসকে মাল্টিপ্লাইড করে দেওয়া হয়, তাহলে সেটাকে আমরা বলবো ওয়েট। বেসিক্যালি এই দুটার মধ্যে তেমন ডিফারেন্স নাই, শুধু একটা ফ্যাক্টর ভ্যালু আছে। Mass of air in soil is 0 means weight of air in soil is 0. All soil particles are of same size. এখানে ধরে নেওয়া হয় যে পার্টিকেল গুলোর সাইজ হচ্ছে সেম এবং ময়েশ্চার ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, এবং ময়েশ্চার গুলো ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে থাকে। এগুলো একটা ফেজ ডায়াগ্রামের অ্যাজাম্পশনে থাকে। সেটা হচ্ছে যে এটা মেজর ইস্যু না, মেজর ইস্যু হচ্ছে যে এখানে আমরা যেটা বলবো যে এখানে 3 ফেজ সিস্টেম বা 2 ফেজ সিস্টেম কিভাবে হচ্ছে। For many civil engineering purposes, the liquid may be considered to be water and the gas as air. আমরা যে এখানে এই যে আমরা যেটা বলতেছি, ওয়াটার বলতে এখানে যেটা বোঝায় যে সিভিল ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন ক্ষেত্রে যে ওয়াটার মানে হচ্ছে লিকুইড। আমরা ইন ফিউচারে হয়তো টার্ম পড়বো যে লিকুইড লিমিট। লিকুইড লিমিট মিন্স আসলে যে এখানে ওয়াটারের লিমিটটা কতটুকু হবে সেটা হচ্ছে লিকুইড লিমিট, ঠিক আছে। তারপরে তোমার যখন আমরা এয়ারের কথা বলবো, মানে গ্যাস বলতে এখানে বোঝায় এয়ার। তো এখানে অন্যান্য ক্ষেত্রে কিন্তু যদি ওয়েল তোমার জিও এনভায়রনমেন্ট বলো, সেখানে কিন্তু সরাসরি লিকুইড আর ওয়াটারকে এক কথা বলা হবে না। কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং পারপাস, যেগুলো বিশেষ করে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, এখানে ওয়াটার মানে হচ্ছে লিকুইড আমরা বুঝি। তো এনিওয়ে, সেটা চাইতে মেইন ইস্যু হচ্ছে যে আমরা প্রথম যে সয়েলটা দেখতেছি সেটা হচ্ছে আমাদের একটা সয়েল যেখানে আসলে আমাদের 3 ফেজ আছে। এখানে এয়ার আছে, ওয়াটার আছে এবং সলিড পার্টিকেলস আছে। এটাকে যদি আমরা আলাদা করে ফেলতে চাই, যে আমরা যদি হোয়াইট পোর্শনটাকে আলাদা করে ফেলবো, সলিড পার্টিকেলস গুলোকে আলাদা করে ফেলবো এবং ওয়াটার, এয়ার এবং সলিড পার্টিকেলস গুলোকে প্রত্যেকটাকে আলাদা করে ফেলবো। দেন আমরা কোন ছবিটা পেতে পারি, এই যে আমাদের 3 ফেজ অফ সয়েল মাস, এটাকে পাইতে পারি। এই হোয়াইট পোর্শনটা উপরের দিকে রাখলাম, মিডিলে রাখলাম ওয়াটার, আর নিচের দিকে রাখলাম সলিড পার্টিকেলস, ঠিক আছে। এখন এই অংশটা আসলে এটার ব্যাখ্যাটা আমরা পরে পড়বো। তো এটাকে আমরা বলতেছি মিডিলের যে ফিগারটা, এটাকে আমরা বলতেছি 3 ফেজ অফ সয়েল মাস। এখানে যদি দেখা যায় যে এখানে যে আমাদের যে ওয়াটার এয়ার পার্টিকেলস গুলো আছে, হোয়াইট পার্টিকেল গুলো, এই হোয়াইট পার্টিকেল গুলো যদি পুরোপুরি কি হয়, রিপ্লেস করে দেওয়া হয় কার মাধ্যমে, ওয়াটার পার্টিকেলের মাধ্যমে, দেন আমরা সেটাকে আমরা পাবো হচ্ছে একদম সবচেয়ে শেষে, যেটা আমরা অলরেডি অ্যান্সারটা তোমাদের কাছ থেকে পেয়ে গেছি, যে স্যাচুরেটেড সয়েল। এই স্যাচুরেটেড সয়েলে কি থাকবে, যত ভয়েড থাকবে এই ভয়েড গুলো ফুললি ফিল্ড আপ বাই থাকবে ওয়াটার। তো এইটাকে আমরা বলবো তখন স্যাচুরেটেড সয়েল। আবার এই ফিগারটা যদি সকল যত ব্লু পার্ট আছে, ব্লু পার্টটাকে যদি হোয়াইট পার্টে নিয়ে চলে যাওয়া যায়, মানে যদি ভয়েড গুলো শুধুমাত্র এয়ার পার্টিকেল দ্বারা থাকতো, তাহলে সেটাকে আমরা বলতাম ফুললি ড্রাই সয়েল। তো এখন একটা ফেজ ডায়াগ্রামে আসলে আমরা যখন করব, তখন আসলে এরকম একটা ফিগার আমাদের মনে রাখা দরকার, যে এটা আমাদের একটা স্কিমেটিক ডায়াগ্রাম অফ এলিমেন্ট অফ ন্যাচারাল সয়েল। দিস ইজ সয়েল মাস। এখানে মনে করে যে এটা হচ্ছে সলিড পার্টিকেলস, এগুলো হচ্ছে ওয়াটার পোর্শন, এগুলো
আর এটা হচ্ছে ছোট ছোট রাউন্ড শেপ একটা দাগ দেওয়া আছে, সেটাকে হচ্ছে এয়ার পার্টিকেল। তো এইভাবে আমাদের এই সিস্টেমটাকে যদি আমরা এখানে নিয়ে যাই, থ্রি ফেজ সিস্টেমে আমরা বলছি এয়ার, ওয়াটার অ্যান্ড সলিডস। এখানে টোটাল ভলিউমটাকে আমরা কনসিডার করি ইউজুয়ালি, এটা হচ্ছে ইট ইজ রিপ্রেজেন্টেড বাই ভি। দিস ইজ দ্য টোটাল ভলিউম, দিস ইজ ভলিউম অফ এয়ার at the very top, volume of air, and middle is the volume of water, VW, and this is called the volume of solids. কিন্তু অলওয়েজ অ্যাসিউম করা হয় যে টোটাল ভলিউমটা হচ্ছে ভি, টোটাল ভলিউমটা হচ্ছে ভি। যখন আমরা ফুললি ড্রাই করে দিব তখন এই পুরো অংশটাই হয়ে যাবে কি, উপরের দুইটা পার্ট ভিএ এন্ড ভিডব্লিউ, এই দুইটাই হইবে শুধুমাত্র এয়ার, ভিএ হয়ে যাবে, এবং সেটা ভিএ এন্ড ভিবি উইল বি ইকুয়াল। সো ভিভি মিন্স ভলিউম অফ void, void. VV means volume of void. So if it is fully dry sample, then this water will be replaced by air only. Then এটাকে আমরা বলবো volume of air. The volume of air টা কার সমান হয়ে যাবে, volume of void এর সমান হয়ে যাবে। তো বলা হয় যে যখন volume of air will be equal to the volume of void, that means the soil is in a dry state, dry condition আছে। আবার এই এয়ারটা যদি রিপ্লেস হয়ে যায় কার মাধ্যমে, ওয়াটারের মাধ্যমে, তাহলে পুরো ভলিউমটা কি, ভলিউম অফ ওয়াটার হয়ে গেল, যেটা আসলে ভলিউম অফ ভয়েড এর সমান। তাহলে বলা হচ্ছে ইফ দ্য ভলিউম অফ ভয়েড ইজ ইকুয়াল টু দ্য ভলিউম অফ ওয়াটার, দেন দ্যাট সয়েল ইজ ইন এ স্যাচুরেটেড কন্ডিশন। আর সলিডস এর আসলে কি নাই, কোনো চেঞ্জ নাই, সলিড পোরশনটার যে ভলিউম এর কখনো কোনো চেঞ্জ হবে না। এগুলোর উপরে বেস করে এই যে এই ডায়াগ্রামটা খুব ইম্পর্টেন্ট কেন, যে এগুলোর উপরে ডিপেন্ড করে আসলে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর যে টার্ম গুলো আছে, যে ভয়েড রেশিও কাকে বলে, পোরোসিটি কাকে বলে, ঠিক আছে, তারপরে ডেনসিটি কি, এগুলোর সকল ডেফিনেশন গুলো আসবে এই থ্রি ফেজ ডায়াগ্রামটার উপরে বেস করে। সেজন্য এই ডায়াগ্রামটা আমাদের সবসময় কি থাকতে হবে, এটা আমাদের মানে ব্রেনে থাকা লাগবে যে একটা সয়েলের তিনটা পোরশন থাকে ইউজুয়ালি, এখানে ভয়েড অফ এয়ার থাকবে, ভয়েড অফ ওয়াটার থাকবে, ভয়েড অফ সলিডস থাকবে। যদি ফুললি স্যাচুরেটেড হয় তাহলে ভয়েড অফ ভলিউম উইল বি ইকুয়াল টু দ্য ভলিউম, ভলিউম অফ ওয়াটার। যদি ফুললি ড্রাই হয় দেন ভলিউম অফ ভয়েড উইল বি ইকুয়াল টু দ্য ভলিউম অফ এয়ার। তো এগুলোর উপরে বেস করে আসলে আমরা পরবর্তীতে পার্সেন্টেজ অফ স্যাচুরেশন, ভয়েড রেশিও, ওয়াটার কন্টেন্ট, পোরোসিটি, এই ধরনের ডেফিনেশন গুলো পড়বো, যেগুলো আসলে আমাদের জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এর বেসিক ডেফিনেশনস। এবং এই জিনিসগুলো আমাকে সবসময় মনে রাখতে হবে ইন প্র্যাকটিক্যাল ফিল্ডেও। আমাকে আসলে একজন, যখন তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার একজনের কাছ থেকে জানবা যে কি খবর, সয়েলটার কন্ডিশন কেমন, তোমাকে ইনফরমেশন দেওয়া হবে যে ওয়াটার কন্টেন্টটা এত পার্সেন্ট, স্পেসিফিক গ্র্যাভিটির ভ্যালুটা এত পার্সেন্ট, ইউনিট ওয়েটটা এরকম। তাহলে এখন তোমাকে বলবে আসলে যে ইউনিট ওয়েটের ভ্যালু, বাট আসলে ইউনিট ওয়েট কি এটা সম্পর্কে যদি তোমার ক্লিয়ার নলেজ না থাকে তাহলে কিন্তু তুমি একটা বিপদের মধ্যে পড়ে যাবে, যে ইউনিট ওয়েটটা এত বললো বাট এটা আসলে কি। এই জন্য আমাদের এটা সম্পর্কে অলওয়েজ একটা ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। এখন বলছে থ্রি ফেজ ডায়াগ্রামে আমরা যেটা আমরা বলতেছি, এটা হচ্ছে জাস্ট একটু এক্সপ্লেনেশন অফ দ্য থ্রি ফেজ ডায়াগ্রাম। In this case soil is partially dry and partially saturated. যদি partially dry বা partially saturated হয় কিংবা moist বলতে কি অনেক সময়, যে moist soil means এর মধ্যে কিছু ময়েশ্চার আছে, এটা ফুললি ড্রাইও না ফুললি স্যাচুরেটেড না, এটাকে বলা হচ্ছে moist soil, কিংবা বলা হয় partially dry and partially saturated soil। এটা হচ্ছে একটা থ্রি ফেজ সিস্টেম। সেখানে আমরা বলছি VA ইকুয়াল ভলিউম অফ এয়ার। এই পুরো জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু এই জিনিসগুলো হচ্ছে একই রকম। VA means volume of air, VW is volume of water, VS means volume of solids। মানে যে সয়েল গ্রেনস গুলো আছে, এই সয়েল গ্রেনস গুলোকে যদি আলাদা করে দেওয়া করে যে টোটাল ভলিউমটা মেজারমেন্ট করা হয় সেটাকে আমরা বলতেছি ভলিউম অফ সলিডস। ভলিউম অফ সলিডস কে আমাদের আবার আরেকটা টার্ম বলা যেতে পারে, তো এটা হচ্ছে ভলিউম অফ দা ড্রাই সয়েল পার্টিকেলস।
তো এনিওয়ে, সো ভিটি, তাহলে ভিটি মানে হচ্ছে যেটাকে আমরা বলছি ভি বলি আসলে, ভি মিন দ্য টোটাল ভলিউম। কোন কোন ক্ষেত্রে এটা ভিটি বলা হয়, বেশিরভাগ ক্ষেত্রে শুধুমাত্র ভি দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হবে। তাহলে ভিটি ইকুয়াল টোটাল ভলিউম অফ সয়েল। সো ভিটি উইল বি হোয়াট? ভিটি উইল বি দ্য ভলিউম অফ সলিড প্লাস ভলিউম অফ ওয়াটার প্লাস ভলিউম অফ এয়ার। ওকে, সিমিলারলি এই পাশে এটা হচ্ছে ভলিউম বেসিস হচ্ছে অ্যানালিসিস লেফট সাইডে। এই ফিগারের লেফট সাইডে যেটা আছে এটা হচ্ছে ভলিউম বেসিস অ্যানালিসিস। তাহলে এই পাশে যেটা আছে দেখো রাইট সাইডে, এটা হচ্ছে ওয়েট বেসিস। এই পোরশনটাকে আমরা কি বলবো? যে ওয়েট অফ সলিডস। এখানে ওয়েট অফ সলিডস কে কি করা হয়? WS বলা হয় না। আমাদের এখানে যেমন VS আছে না, তাহলে এখানে আমরা কি করতে পারি? WS করতে পারি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা পরে হচ্ছে যে WD। কিন্তু কি করা যেতে পারে, কিছু কিছু বই আবার কি করে এটাকে WS ও বলে থাকে। তো দুইটা জিনিসই আসলে একই। এখন কাউকে জিজ্ঞেস করা যাবে না। রাশেদুল আলম, জি স্যার। আমরা এই অংশটাকে মনে করে যে আমরা তো বলি এটা হচ্ছে সলিড পার্ট, নিচের পার্টটা, তাই না? জি স্যার। এখানে এয়ার, ওয়াটার এবং সলিডস। তো এখানে আমরা বললাম যে ভলিউম অফ এয়ার, ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ সলিডস, VS। এখানে এই ধরনের টার্মটা কেন ইউজ করা হলো? যে দেখো এখানে দেওয়া আছে যে ওয়েট অফ এয়ার, ওয়েট অফ ওয়াটার WW, ওয়েট অফ ডি, ওয়েট অফ WS টা বেটার ছিল না? স্যার আরেকবার বললে ভালো হতো। আরেকবার বলতে হবে। এই যে এই পাশে ভলিউম বেশি, আমি বলতেছি এটা একটা 3 ফেজ ডায়াগ্রাম। এই 3 ফেজ ডায়াগ্রামের তিনটা পার্ট আছে, এয়ার, ওয়াটার এবং সলিডস আছে। উপরের পোরশনটা আছে ভলিউম অফ এয়ার, দ্যাটস ওয়াই VA। This is volume of water, that's why VW, and this is volume of solids, that's why it is VS. S represent solids, W represent water, A represent air. Similarly, in the right side, if you see the top portion, this is WA, that is weight of air. This is weight of water, that means WW. তাহলে আমার কথা হচ্ছে এটা তো সলিডের ওয়েট হবে এটা, তাই না? জি স্যার। WS কথাটা দেওয়া কি বেশি বেটার ছিল না ছিল না, বা না দিলে ছিল? স্যার WS দেওয়াটা বেটার, বেশি বেটার দেওয়া হয়নি কেন? ভুল। স্যার দেওয়া হয়নি কেন এটা স্যার তো পারছি না। আচ্ছা, যাই হোক, এখনো আমরা অনেক ছোট আছি, আস্তে আস্তে শিখবো। এনিওয়ে, এটা আসলে এটা কেউ এখানে বিভিন্ন অথরের বই আছে, বিভিন্ন অথরের বই। আমি এই জন্যই বলতেছি যেটা আসলে মাঝে মধ্যে আমি তোমাকে কনফিউজ করে দিব, কারণ যেন ইন ফিউচারে কনফিউজ না হয়। যা কনফিউজ হবো এখন হবো, এবং এখনই এটাকে ইজি করে নিব। WD দেওয়ার অর্থ হচ্ছে ওয়েট অফ ড্রাই মাস, ওয়েট অফ ড্রাই সয়েল মাস। এটা যদি পুরোটাই সয়েল মাস হয়, ঠিক আছে, এটা বেসিক্যালি এই পোরশনটা হচ্ছে ওয়েট অফ সলিডস, ওয়েট অফ সলিড, দ্যাট মিন্স WS, ইটস ওকে। কিন্তু এই সয়েলটাকে যদি 100% ড্রাই করে ফেলা হয় পুরো সয়েলটাকে, তাহলে কি থাকবে? এয়ারের কোনো ওয়েট আছে? আমরা এই অ্যাজাম্পশন এটা ধরে নিই যে এয়ারের ওয়েটটা হচ্ছে 0। সিমিলারলি যদি ওয়াটারটা ফুললি ড্রাই হয়ে যায়, তাহলে এই পোরশনটা শুধু এয়ার হয়ে যাবে, তাহলে এই পোরশনটার ওয়েটটা হবে 0। WW will be 0 because there will be no water in the dry condition. তাহলে এই যে weight of solid will be equal to the weight of the dry soil mass. যদি এটা ফুললি ড্রাই কন্ডিশনে থাকে, তাহলে এই উপরের দুইটা পোরশনের কোনো ওয়েট থাকবে না, সেজন্য বলা হচ্ছে WS will be equal to WD। সেজন্য কোনো বইয়ে দেখবা যে এই পোরশনটাকে WD ইউজ করা হয়েছে, কোনো পোরশন, কোনো ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে WS। দুইটাই ঠিক, ঠিক আছে? তো সেজন্য যেহেতু আমরা মনে করি যে কিছু ইনফরমেশন নিচ্ছি হচ্ছে বিএম দাসের বই থেকে, কিছু ইনফরমেশন নেওয়া আসা হচ্ছে বিসি পূর্ণিমার বই থেকে, কিছু ইন্টারনেট থেকে।
তো এক একটা বই এক এক রকম সিম্বল ইউজ করবে, বাট এটার মধ্যে তেমন বেসিক ডিফারেন্স নাই। তবে WD will be equal to the WS। কেউ কেউ WD দ্বারা রিপ্রেজেন্ট করে, কেউ WS দ্বারা রিপ্রেজেন্ট। কিন্তু সবসময় অ্যাজাম্পশন কি? সবসময় অ্যাজাম্পশন হচ্ছে ওয়েট অফ এয়ার will be equal to 0। এই সয়েল ফেজ সিস্টেম আমরা প্রথম দিকে একটা অ্যাজাম্পশন নামে একটা ইয়া ছিল, স্লাইড ছিল, আমরা বলছি যে কি কি অ্যাজাম্পশন করা হবে। ওয়েট অফ এয়ার will be equal to 0। এনিওয়ে যদি এটা আমাদের টোটাল ওয়েট হয় বা W বা WT হয়, তাহলে আমরা বলতে পারি টোটাল ওয়েট will be WS plus WW plus WA। But as per the assumption, WA will be equal to 0। That means the total weight will be equal to weight of solids plus weight of water। এখন এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়লাম ওই স্লাইডে, সেটা হচ্ছে আমাদের 3 ফেজ সিস্টেম ছিল। এখন 2 ফেজ যদি হয় তাহলে একটু ভেরি সিম্পলি আসলে শেষ করতে হবে। In this case 2 phases solids and air are present। তো এখানে আমাদের যদি ফুললি ড্রাই কন্ডিশনের কথা বলছি, আমরা দেখো যে 2 ফেজ ডায়াগ্রাম ফর ফুললি ড্রাই সয়েল। যখন ফুললি ড্রাই সয়েল হবে তখন উপরের দিকে যে ভলিউম অফ ভয়েড কথা বলতেছি আমরা, ভলিউম অফ ভয়েড, এই ভলিউম অফ ভয়েড অনলি ফিল্ড বাই এয়ার। তাহলে এই সময়টাতে আমরা বলতেছি নিচের পোর্শনটা হচ্ছে ভলিউম অফ সলিড and this is volume of void। volume of void means volume of air plus water, but এখানে ড্রাই থাকার কারণে শুধুমাত্র ভলিউম অফ এয়ার থাকবে। তো সেজন্য বলতেছি the total volume will be equal to Vs plus Va। that is total volume equal Vs by Va, and in that case W will be weight of voids this portion, and weight of solid. What will be the value of weight of voids? 0। Weight of voids will be 0 because it is fully dry। There is only weight of air, and weight of air কে assume করা হয় যে 0। সেটাই বলা হচ্ছে the total weight will be equal to weight of voids plus weight of solids। In that case total weight will be weight of air plus weight of solids। As per the assumption weight of air is 0, so total weight will be equal to weight of solids only। স্যার স্যার যখন আমরা পার্সিয়ালি স্যাচুরেটেড উইথ স্যার পার্সিয়ালি স্যাচুরেটেড সলিড, স্যার যখন স্যার ওয়াটার থাকবে তখন যদি আমরা ওভেনে ঢুকাই দেন তো স্যার ওয়াটারটা চলে গেল, তখন তো আমরা WS লিখতে পারবো। তখন WS লিখতে পারবো। জি স্যার, ওকে। এবার দেখো যে আমরা যখন বলতেছি আবার এখানে হচ্ছে 2 ফেজ ডায়াগ্রাম ফর ফুললি স্যাচুরেটেড সয়েল। এখানে এই রিলেশন গুলো একটু মনে রাখতে হবে যে 2 ফেজ ডায়াগ্রাম যখন fully dry soil হবে তখন total weight will be equal to the weight of solids। okay, total weight will be weights of solid। that means total weight is what in dry condition, that means WD will be equal to WS। আবার দেখাচ্ছে যে তোমার এখানে দেখো যে যখন একটা ফুললি স্যাচুরেটেড সয়েল হবে তখন উপরে যে ভলিউম অফ ওয়াটার, total volume of void is only filled by water। total volume, again total volume will V equal volume of voids plus volume of solids। so volume of voids টা পুরোপুরি কার দ্বারা কভার্ড করা আছে, ফিল আপ করা আছে, ওয়াটারের দ্বারা দেওয়া আছে। so volume of voids here is volume of water। so total volume will be V equal volume of water plus volume of solids। similarly total weight will be equal to weight of voids plus weight of solids। এখন আমরা weight of voids বলতে কি বোঝাই, যদি পুরো ভয়েডসটাই যদি ওয়াটার দ্বারা যেহেতু কভার, সেক্ষেত্রে weight of voids will be weight of water। তাহলে আমরা ফাইনাল যে ইকুয়েশন দাঁড়াচ্ছে যে টোটাল weight will be weight of water plus weight of solid। এখন হয়তো তোমার কাছে মনে হচ্ছে এটা তো ফিগার দেখে দ্রুতই বোঝা যাচ্ছে, হ্যাঁ কিন্তু দ্রুত বোঝা যাচ্ছে, বাট একই সাথে এই জিনিসগুলোতে লাস্ট যে লাইনটা, এই লাইনটা পরবর্তীতে যেন তুমি কখনোই না ভুলে যাও।
this fully saturated condition এর ক্ষেত্রে total weight will be weight of water plus weight of solids. And total dry sample এর জন্য total weight will be equal to the weight of solids only. এবার আমাদের যে ডেফিনেশন গুলো, আমাদের যে টার্গেট, যে আমাদের কিছু বেসিক ডেফিনেশন আমাদেরকে মনে রাখতে হবে সারা জীবনের জন্য। So at the very beginning, we need to remember the equation is called that water content. So in some cases, we call it is moisture content. So there is no basically there is no difference between the water content and moisture content. এটা হচ্ছে জাস্ট মাত্র দুইটা নাম, কিন্তু একই জিনিস, ঠিক আছে? দুইটার মধ্যে কোনো ডিফারেন্স নাই। তবে যারা অন্যান্য ফিল্ডে কাজ করে, যারা মনে করো যে জিওলজি ডিপার্টমেন্টে কাজ করে, তাদের কাছে এই ময়েশ্চার কন্টেন্টের ডেফিনেশনটা একটু আলাদা। হ্যাঁ, কিন্তু আমাদের ক্ষেত্রে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং বা সিভিল ইঞ্জিনিয়ারিং রিলেটেড যে সমস্ত সাবজেক্ট, সে সমস্ত সাবজেক্টে আমরা সাধারণত বলি যে ওয়াটার কন্টেন্ট এন্ড ময়েশ্চার কন্টেন্ট দুইটা টার্ম হচ্ছে একই টার্ম। তো হোয়াট ইজ ওয়াটার কন্টেন্ট? দ্য ওয়াটার কন্টেন্ট, স্যার ক্লাস টাইম প্রায় শেষ। এই এত তাড়াতাড়ি টাইম কি হয়েছে? স্যার আমাদের 40 মিনিট ক্লাস আছে। তোমার ক্লাস কয়টা পর্যন্ত? এরপরে ক্লাস হবে 10:35 পর্যন্ত ক্লাস ছিল স্যার। না, ক্লাস আছে এরপরে আর নাই। আচ্ছা, আজকে দুইটা। আর আজকে কোনো ক্লাস আছে? কোনো খুব জরুরি অ্যাপয়েন্টমেন্ট আছে কি কারো? না স্যার। জরুরি অ্যাপয়েন্টমেন্ট না থাকলে আমি লাস্ট ডেতে যে ক্লাসটা নেই নি, আজকে একটু এক্সট্রা নিয়ে ওটাকে কভার করে নিই। ওকে স্যার। তো এনিওয়ে, এই ডেফিনেশনের ক্ষেত্রে আমরা যেটা পড়বো যে প্রাথমিকভাবে যে ওয়াটার কন্টেন্ট অর ময়েশ্চার কন্টেন্ট। তো এই ওয়াটার কন্টেন্ট কি আমরা বলি যে আসলে এটা আলাদা আরেকটা নাম, ইটস অলসো কল্ড অ্যাজ ময়েশ্চার কন্টেন্ট। তো এটার ডেফিনেশন, এই যে আমাদের মেইন টার্গেটটা হচ্ছে যে ওয়াটার কন্টেন্টের ডেফিনেশনটা কি। দেখো, আমরা এটাকে বলতেছি কি, আমরা এটাকে বলতেছি হচ্ছে ওয়েট অফ ওয়াটার। এই পোর্শনটার যে ওয়েট, সেটাকে আমরা বলতেছি WW, ঠিক আছে? আর এটাকে আমরা বলতেছি WS বা WD, ওয়েট অফ সলিড বা WD, ঠিক আছে? তো জেনারেলি আসলে এটা WS এর চাইতে ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে বেশি ইউজ করা হয় WD সিম্বল দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। এখানে বলা হচ্ছে যে ওয়াটার কন্টেন্ট, এটা মনে রাখতে হবে কিন্তু যে যখন তুমি একটা জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা প্রবলেম সলভ করতেছো, ওখানে দেওয়া আছে W ইকুয়াল 50%, এটা লেখা আছে W ইকুয়াল 50%। এখন W মানে কি আসলে? এই ছোট W যখন আমাদের স্মলার কেস, হ্যাঁ, লোয়ার কেসের W থাকবে, এটা রিপ্রেজেন্ট করে এটা হচ্ছে ওয়াটার কন্টেন্ট। এটা সিম্বলাইজ ফর্ম হচ্ছে লোয়ার কেস W, ওকে, স্মলার কেস W। তো এটা সব সময় কিন্তু এই জন্যই বলতেছি এই টার্ম গুলো শুধুমাত্র জাস্ট আমি মুখস্থ করার জন্য না। আমি যখন একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম করব, আজকে থেকে মনে করে যা এই সেমিস্টারও না, পরের সেমিস্টার, এই সেমিস্টার হয়তো বারবার এই ডেফিনেশন গুলো আমি তোমাকে বলবো। পরের বার কিন্তু একটা বড় ম্যাথমেটিক্যাল প্রবলেম আছে, কোথাও লেখা আছে W ইকুয়াল দিস, কোথায় লেখা আছে E লেখা আছে E ইকুয়াল দিস, যেটা বর্তমানে হবে E হচ্ছে ভয়েড রেশিও। এটা ছোট n দেওয়া আছে, n ইকুয়াল দিস, যেটা আসলে পোরোসিটি। এই জিনিসগুলো আসলে আমার মাথায় এমন ভাবে এখন ঢোকানো দরকার যেন আমার মাথায় থাকে সব সময়। ইভেন আমি যখন ইঞ্জিনিয়ারিং জব করব তখন, এবং যে কোনো ভাইভা বোর্ড ফেস করব তখন, এবং যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেম করব তখন। এনিওয়ে, তো আমরা বলতেছি moisture content is the ratio of weight of water to the weight of solids. তো এই যে weight of water এবং weight of solids, এই দুইটার মধ্যে যে রেশিও, সেটাকে আমরা বলতেছি ময়েশ্চার কন্টেন্ট। তো সেটাকে আমরা যদি আমরা ম্যাথমেটিক্যালি রিপ্রেজেন্ট করতে চাই, if you want to represent the definition of moisture content, then we can write it is like small w equal to WW divided by WD. That means this is weight of water, this is weight of solid times 100. তো এখন ঘটনা হচ্ছে, যদি ময়েশ্চার কন্টেন্ট যদি দেওয়া থাকে 100%, এর অর্থ কি আসলে?
স্যাচুরেটেড, ফুললি স্যাচুরেটেড। ময়েশ্চার কন্টেন্ট যদি 100% থাকে সেটা ফুললি স্যাচুরেটেড। ময়েশ্চার কন্টেন্ট 100%। স্যার পুরোটুকু লিকুইড হয়ে যাবে স্যার, পুরোটুকু লিকুইড। ও স্যার কোনো সলিড থাকবে না, জি স্যার। হ্যাঁ কি জি থাকবে না? স্যার কোনো সলিড থাকবে না। কোনো সলিড থাকবে না, WD স্যার। ওটা জিরো হয়ে যাবে। ওটা জিরো হয়ে মনে হয় WW 100% হয়ে যাবে। চিন্তা করো, আরেকটু চিন্তা করো, চিন্তা করা জি স্যার। দরকার আছে। স্যার প্রশ্ন যে করাটা একটা সয়েল, আমি বলা আছে যে একটা সয়েলের মধ্যে ওয়াটার কন্টেন্ট ভ্যালু হচ্ছে 100%। 100% এর অর্থ আচ্ছা কি? স্যার ওই W/W ইকুয়াল টু ডিভাইডেড বাই W/W এর ভ্যালুটা 1 হবে। এটার ভ্যালুটা 1। জি স্যার, রেশিও যখন 1 হচ্ছে তখন যখন ওয়াটার কন্টেন্ট 100% থাকবেই, এর অর্থ এই নয় যে এটা ফুললি স্যাচুরেটেড। এর অর্থ এটা নয়, এটা আগে তোমাকে মাথায় রাখতে হবে। জি স্যার। এর অর্থ এই যে ওই সয়েলটাকে যদি আমি 3 ভাগে ভাগ করি, ওই 3 ভাগের মধ্যে ওয়াটারের ওয়েট এবং সলিডের ওয়েট যদি সমান হয়ে যায়, সমান হয় তাহলে সেটাকে তাহলে আমরা বলবো 100% ওয়াটার কন্টেন্ট। ওয়াটার কন্টেন্ট। বুঝা গেছে? ইয়েস স্যার। যদি এটা কখন সম্ভব হবে, যে কখন এটা আসলে 100% হতে পারবে, যদি সয়েলটা খুবই পোরাস হয়। হ্যাঁ, সয়েলটা যদি খুব পোরাস হয়, মানে পোরাস মানে কি? পোরাস মানে এর মধ্যে ভয়েডের পরিমাণটা অনেক বেশি। বেশি। এখন সলিড পার্টিকেলের ওয়েট হচ্ছে at least 2 times than the weight of Void. water. যদি এখন এমন একটা জায়গায় যায়, সে জায়গায় যায় দেখা যাচ্ছে যে 100% ওয়াটার কন্টেন্ট, মানে হচ্ছে সলিড পার্টিকেলস এর যা ওয়েট, ওয়াটার পার্টিকেলের তা ওয়েট, তাহলে কি হচ্ছে? সলিড পার্টিকেলের পরিমাণটা হতে হবে কম, ওয়াটারের এরিয়া ভলিউমটা হতে হবে বেশি। কিন্তু ওয়াটারের ওয়েট যেহেতু কম, ভলিউম বেশি হওয়ার পরেও সে সলিডের ওয়েটের সমান। তো ফাইনালি ওয়াটার কন্টেন্ট সেখানেই 100% হওয়া সম্ভব যেখানে পোরাস, মানে হচ্ছে মানে যেখানে আসলে অনেক ভয়েড আছে এবং পার্টিকেল গুলো স্ক্যাটার্ড করে আছে এবং দুইটা পার্টিকেলের মাঝখানে পানি থাকার বড় রকমের সুযোগ আছে। তো জেনারেলি ওয়াটার কন্টেন্ট আমরা যে সয়েল গুলো পাই, সেগুলো দেখা যাচ্ছে যে 20%, 30%, 40%, 50% এরকম। যদি একদম নিচের দিকে, হ্যাঁ, যেখানে আছে, যেখানে খুব কম্প্যাক্ট কন্ডিশনে নাই সয়েলটা, সেক্ষেত্রে আমাদের কি হতে পারে? 100% হতে পারে। 100% যে হবে না এরকম না। 100% অনেক সয়েল আছে যার ময়েশ্চার কন্টেন্ট 100% এর চাইতেও বেশি। ঠিক আছে? যে সমস্ত জায়গায় ওয়াটার কন্টেন্টের পরিমাণটা আবার 100% এর চাইতে বেশি, সে সমস্ত জায়গায় কি হবে? সে সমস্ত জায়গায় লিকুইফ্যাকশন হবে, যেগুলো আসলে জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং প্রবলেম, মানে যেগুলোকে আমরা বলতে চোরা বালি। যে অনেক সময় দেখা যাচ্ছে যে ওইখানে যে একজন হাঁটতেছে, নড়তেছে, যত বেশি নড়তেছে ততই এর শেয়ার রেজিস্ট্যান্স কমা শুরু করছে সয়েলের, আর মানুষটা নিচের দিকে ঘুরতে আছে। তো এগুলো তো জিন ভূতের কারসাজি না, এগুলো হচ্ছে ওয়াটারের কারসাজি। ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছি ওয়াটার কন্টেন্ট। তাহলে আবার আমি বলি যে ওয়াটার কন্টেন্ট ইজ দ্য রেশিও অফ ওয়েট অফ ওয়াটার এন্ড ওয়েট অফ সলিড। এই দুইটার যে রেশিও, সেটাকে আমরা ওয়াটার কন্টেন্ট বলি। ওয়াটার কন্টেন্ট কখন 100% সম্ভব? যখন ওয়েট অফ ওয়াটার এবং ওয়েট অফ সলিডের পরিমাণটা সমান হয়ে যাবে, তখন আমরা বলবো এটাকে 100% ওয়াটার কন্টেন্ট। 100% ওয়াটার কন্টেন্ট থাকলেই যে সেখানে এয়ার থাকবে না তা নয়, সেখানেও কি থাকতে পারে? সেখানেও এয়ার থাকতে পারে। সেজন্য আমরা সেটাকে আমরা কি করব না, সেটাকে আমরা ফুললি স্যাচুরেটেড সয়েল বলবো না। The water content is generally expressed as percentage. So যেহেতু পার্সেন্টেজ দ্বারা এক্সপ্রেস করব, সেজন্য আমাদের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা দেওয়া আছে, সেজন্য এটাকে মাল্টিপ্লাই করে দেওয়া হয়েছে 100 দ্বারা। However, when used in the formula giving relationship between certain quantities, it may be expressed as fraction. কিছু কিছু ক্ষেত্রে এই যে আমাদের যে বিভিন্ন ইকুয়েশন গুলো ডিরাইভ করা হবে, তখন কিন্তু এই 100 টার্মটাকে আর ইউজ করা হয় না, শুধুমাত্র তখন ফ্র্যাকশন হিসেবে ইউজ করা হয়। কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে W = 0.45, এর অর্থ হচ্ছে 45% ওয়াটার কন্টেন্ট।
এখানে দেখো যে ওয়াটার কন্টেন্টের একটা দেওয়া আছে, ডিফাইন করা হয়েছে, একটু ডিফাইন হয়েছে। ওয়াটার কন্টেন্ট ইকুয়াল W ইকুয়াল ক্যাপিটাল W মাইনাস WD ডিভাইড বাই WD। নিচের পোর্শনটা কি থাকলো? নিচের পোর্শনটা তো আমাদের ওয়েট অফ সলিড থেকে গেল, আর উপরের পোর্শনটাকে আমরা কি করলাম? ওয়েট অফ ওয়াটার। এই ওয়েট অফ ওয়াটারটা বের করা জেনারেলি সহজ না। মানে একটা সয়েল থেকে তুমি সরাসরি ওয়াটারটা কি আলাদা করতে পারবা? এটা কি প্র্যাকটিক্যালি সম্ভব যে আমি একটা সয়েল থেকে পুরো ওয়াটার থেকে আলাদা করে একটা বিকারের মধ্যে রাখলাম, পরে ওই বিকারে আমি পানির ওজনটা মাপলাম? এভাবে কি সম্ভব? না স্যার। এভাবে সম্ভব। এটাকে মাপা কিভাবে সম্ভব? যদি আমি টোটাল মাস থেকে আমি সলিডের মাসটাকে আলাদা করে ফেলি, তাহলে এই দুইটার মধ্যে যে ডিফারেন্স সেটাই হচ্ছে ওয়েট অফ ওয়াটার। টোটাল একটা সয়েল মাস আছে, এই সয়েল মাস থেকে তুমি সলিড পার্টিকেলস এর মাস বা মাসটাকে যদি আলাদা করে দিতে পারো, তাহলে ওয়াটারের মাস পাওয়া যাবে। কিভাবে পাওয়া যাবে? প্রথমে মনে করো যে একটা 20 গ্রাম একটা স্যাম্পল নিলাম, একটা 20 গ্রাম বা 40 গ্রাম একটা স্যাম্পল নিলাম, এই টোটাল সয়েল মাস আছে। এখানে তো সবসময় ইয়ারের ওয়েটটাকে আমরা কি মনে করি? 0 মনে করি। 0। তো এখানে একটা সয়েল মাসে তাহলে কার কার ওয়েট আছে? ওয়েট আছে ওয়াটারের আর সলিডের, ঠিক আছে? এখন ওয়েট, আমি যদি ওয়াটার কন্টেন্ট জানতে থাকি, তাহলে তো আমার ওয়েট অফ সলিড জানা থাকতে হবে, ওয়েট অফ ওয়াটারও জানা থাকতে হবে আলাদা আলাদা ভাবে ওয়াটার কন্টেন্ট মেজারমেন্ট করতে গেলে। তাহলে আমি কি করতে হবে? ওই যে আমি 20 বা 25 গ্রাম স্যাম্পল নিছি, এই টোটাল সয়েল মাসটাকে আমি একটা ওভেনে ঢুকাই দিব। ওভেনে ঢুকায় 100 to 105 ডিগ্রি সেলসিয়াসে আমরা ওভেনে রাখবো। ওভেনে রাখার পরে একটা জায়গায় লেখা থাকে কল বাই অডিও ডিভাইস, ওটা এই সব করলাম উইদাউট ভিডিও করে দিলাম ধরো অডিও ডিভাইস 100 to 105 ডিগ্রি সেলসিয়াসে আমরা 24 আওয়ার্স রাখবো। এই 24 আওয়ার্স রাখার পরে আমরা পরবর্তীতে আমরা ওয়েটটা নিব। এটা তো তোমার এই আসলে weight- সাজে তোমার কাছে চলে আসবে, আমি করে দিই। আমি ওটা কিভাবে করব? মিউট কর। এই যে দেখো সেটা একটা টিপ সোনালি দিতে বলে দাও, নাহলে আমি করে আচ্ছা আমি দেখাচ্ছি। না আর 15 মিনিট আছে। Anyway, can you please mute the your microphone if you are talking with your parents or other family members? তো আমরা এখানে আসলে টার্গেট হচ্ছে ওয়েট অফ সলিড কে বের করানো এবং ওয়েট অফ ওয়াটার কে বের করানো। এটা টার্গেটটা আমরা কি করলাম? আমরা ওভেনে ঢুকায় রাখবো 100 to 105 ডিগ্রি সেলসিয়াসে 24 আওয়ার্স। তারপরে এটা ঢুকায় রাখার পরে এবার স্যাম্পলটাকে বের করে নিয়ে আসবো। এবার শুধুমাত্র ওয়েটটা মেজারমেন্ট করবো। এখানে যে ওয়েটটা থাকবে শুধুমাত্র সলিডের ওয়েটটা থাকবে, কারণ এখানে আর কোনো ওয়াটার নাই। থাকবে না। তো এই জন্য এবার আগে যে ওয়েটটা ছিল আমাদের 25 গ্রাম, এবার হয়তো আমাদের ওয়েটটা পাওয়া গেছে সেটা হয়তো 18 গ্রাম। এই দুইটার যে ডিফারেন্স, এই যে 7 গ্রাম, এই 7 গ্রামসটা হচ্ছে ওয়েট অফ ওয়াটার। সেজন্য আমরা বলছি ওয়েট অফ ওয়াটার ইকুয়াল টু টোটাল ওয়েট মাইনাস the weight of soil, weight of solids. That means the weight of the dry soil mass. এই dry soil mass কে রিপ্রেজেন্ট করার জন্য আসলে WD টাকে ইউজ করা হয়েছে। যাই ওয়েট অফ ড্রাই সোয়েল মাস সেটাই হচ্ছে ওয়েট অফ সলিডস। তো সেই জন্য এই ড্রাই ওয়েট অফ ড্রাই সোয়েল মাস এইটাকে সংক্ষেপে রিপ্রেজেন্ট করার জন্য WD কথাটা ইউজ করা হয়। WD, that means the weight of dry soil mass, that is weight of solid particles. তো এবার আমরা ওয়াটার কন্টেন্ট পেয়ে গেলাম। ওয়াটার কন্টেন্ট is W equal W minus WD divided by WD. So multiplied by 100 to get in percentage result. So সেটাই বলা হচ্ছে যে the usual procedure to find the natural water content is to take a mass of about 20 grams to 30 grams of soil samples in a container and determine its mass very accurately. The soil sample is then kept in an oven 105 to 110 degrees Celsius for about 24 hours so that it becomes perfectly dry. Its dry mass MD is then determined and the water content is calculated from the relation W equal MW by MD. এখানে আমরা বলতেছি অনেক সময় বলতেছি MD MW by MD, কখনো বলতেছি WW by WD। এই দুইটার মধ্যে কোনো ডিফারেন্স আছে কি? আসলে আমরা যখন একটা ল্যাবরেটরিতে মেজারমেন্ট করব তখন আমরা যে ওয়েইং স্কেল গুলো ইউজ করি
সেগুলো আমাকে যে ইউনিটটা দেয় সেটা আমাকে গ্রামে দেয় বা কিলোগ্রামে দেয়, এভাবে রেজাল্টটা দেয়। সেখানে কিন্তু আমরা কি করি না, আমরা কিন্তু কিলো নিউটনের রেজাল্টটা নেই না, ঠিক আছে। সেই জন্য আসলে আমরা যদিও আমরা ওয়েট কথাটা বলতেছি, বেসিক্যালি সেটা এখানে মাস, ঠিক আছে। তো আর ও যদি ওয়েটও হয় তাহলে এখানে আসলে কি আসে, আসলে যে ডাব্লিউ ডাব্লিউ বাই ডাব্লিউ ডি এর অর্থ কি, জি মাল্টিপ্লাইড বাই এম ডাব্লিউ, নিচে হচ্ছে জি মাল্টিপ্লাইড বাই এম ডি, উপরেও জি আছে নিচেও জি আছে, এই দুইটাকে আমরা কি করতে পারি, আমাকে কেটে দিতে হবে। কেটে দিতে পারি। তো ফাইনালি আসলে ইকুয়েশনটা দাঁড়াচ্ছে হচ্ছে water content equal mw by md, that means weight of water divided by weight of solid, mass of water divided by mass of solid. সো এখানে আমরা ঠিক সিমিলার ওয়ে দিয়ে ইকুয়েশনটা নিয়ে আসছি। ফাইনালি যে ইকুয়েশনটা আসছিল এখানে আমরা বললাম যে আমরা স্যাম্পলটাকে নিব 20 থেকে 35 গ্রামের মধ্যে, 25 গ্রাম হতে পারে, আমরা ওভেনে রাখবো 105 ডিগ্রি থেকে 110 ডিগ্রি সেলসিয়াসে 24 ঘন্টার মতো রাখলে সেখানে কোনো প্রকার ওয়াটার পার্টিকেল আর থাকবে না। পরবর্তীতে যে আমরা মাছটা পাবো সেটা হচ্ছে ট্রায়াল সয়েল মাছ হবে, সেটাকে আমরা বলতেছি এমডি। এই এমডি আর আগের যে টোটাল এম, দুটার ডিফারেন্স হচ্ছে মাস অফ ওয়াটার, then we can calculate the water content equal mass of water divided by mass of solid multiplied by 100 in percentage. Okay, বোঝা গেছে ওয়াটার কন্টেন্ট কিভাবে বের করতে হয়। জি স্যার। এখন এখন একটা কোশ্চেন আমার আছে, ওয়াটার কন্টেন্ট যদি জিরো হয় এটা কি আসলে কি রিপ্রেজেন্ট করে যে ওয়াটার কন্টেন্ট জিরো। আমি একবার বললাম যে ওয়াটার কন্টেন্ট যদি 100 হয় তাহলে এই হচ্ছে ঘটনা। যদি ওয়াটার কন্টেন্ট যদি কেউ বলে যে ওখানে ওয়াটার কন্টেন্ট জিরো, এর অর্থ কি? সে জায়গায় কোনো ওয়াটার নাই স্যার ওই সলিডে। মানে আমার কি যখন তুমি ভাইবা বোর্ডে তুমি কেউ জিজ্ঞেস করবে যে ইউ হ্যাভ এ স্যাম্পল ইন ইউর হ্যান্ড and the water content of that soil is 0%, what does it mean? You say that as the water content in the soil Dry. is 0%, that means the soil is fully dry. ড্রাই। Okay, ড্রাই, ইয়েস স্যার। শুধু ড্রাই বললে হবে না, ফুললি ড্রাই। ফুললি ড্রাই, যেহেতু এখানে কোনো প্রকার ওয়াটার কন্টেন্ট নেই। নাই। তো এগুলো কিন্তু তোমাকে আমি ওই জন্যই বলতেছি এগুলো আসলে ডিফারেন্ট অ্যাঙ্গেলে চিন্তা করবে। একটা ডেফিনেশন, একটা ডিফারেন্ট, হ্যাঁ 100% কি তুমি বললা ফুললি স্যাচুরেটেড, আমি বললাম যে না। আবার ফুললি স্যাচুরেটেড 100% না হয়ে ফুললি স্যাচুরেটেড হতে পারে, 100 ওয়াটার কন্টেন্ট 100% না হয়েও ফুললি স্যাচুরেটেড হতে পারে। আবার 0% যদি ওয়াটার কন্টেন্ট হয় তাহলে কি, এই জিনিসগুলো তোমার মাথায় রাখতে। ওয়াটার কন্টেন্টের ডেফিনিশন শেষ, আমরা যাচ্ছি আরেকটা জায়গায়, সেটা হচ্ছে ডেনসিটি অফ সয়েল। এটাও তোমার জানা, আমি জানি 100%, I believe that all of you know what is density, isn't it? ডেনসিটির বাংলা কি জানো? Anyway, so ঘনত্ব মনে হয় ঘনত্বই হবে। The density of soil is defined as mass of the soil per unit volume. আমরা শুধু সঠিক মানে একটা বাংলায় যদি বলি যে একক ভলিউমে যে পরিমাণ সয়েল মাস থাকবে, হ্যাঁ, যে ওই সয়েল মাসটার যে মাস ভর সেটাকে আমরা বলতেছি ডেনসিটি। মনে করো যে 1 সেন্টিমিটার কিউবে যদি আমার কি বলবো 2 গ্রাম স্যাম্পল থাকে, 1 সেন্টিগ্রাম কিউবে, সরি 1 বলবো এটাকে সেন্টিমিটার কিউব। সেন্টিমিটার কিউবে আরেকটা নাম আছে, কি নাম আছে জানো? সেন্টিমিটার কিউব সিসি। সিসি, yes. 1 সিসি ভলিউম অফ সয়েল, এখানে আছে 2 গ্রাম সয়েল, সেটাকে আমরা কি বলবো তখন? এটা ডেনসিটি কত হবে? ডেনসিটি হবে 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তখন ডেনসিটি ভ্যালুটা হয়ে যাবে 2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। এই যে ডেনসিটি, এই ডেনসিটি আবার সয়েলের ক্ষেত্রে কয়েক ধরনের ডেনসিটি বলি, কখনো বলছি বাল্ক ডেনসিটি, কখনো বলছি ড্রাই ডেনসিটি, কখনো বলছি স্যাচুরেটেড ডেনসিটি, কখনো বলতেছি
সাবমার্জ ডেন্সিটি। কখন কোনটা বলা হয়? জেনারেলি একটা সয়েলের যে আমরা ডেন্সিটি বলি সেটা হচ্ছে বাল্ক ডেন্সিটি, মানে জেনারেল কন্ডিশনে সেটা ফুললি স্যাচুরেটেডও না, ফুললি ড্রাইও না, ঠিক আছে? যেটা আমরা বলছি পার্শিয়ালি স্যাচুরেটেড এন্ড পার্শিয়ালি ড্রাই কন্ডিশন বা থ্রি ফেজ সিস্টেমে যে কন্ডিশনটা থাকে, কিংবা মোয়েস্ট কন্ডিশন। তো এটাই বলা হচ্ছে যে বাল্ক ডেন্সিটি, দ্য বাল্ক ডেন্সিটি অর মোয়েস্ট ডেন্সিটি ইজ টোটাল মাস অফ দ্য সয়েল পার ইউনিট অফ ইটস টোটাল ভলিউম। সেটাকে আমরা বলতেছি বাল্ক ডেন্সিটি। খুব জেনারেল একটা সয়েল আছে, সয়েলটাকে তুলে নিয়ে আসলাম, মনে করো যে 1 মিটার কিউব একটা সয়েল কালেক্ট করলো। 1 মিটার কিউব সয়েল কালেক্ট করার পর এটাকে মেজারমেন্ট করলো, মেজারমেন্ট করার পর দেখা যাচ্ছে যে এটার ওজনটা হচ্ছে 2000 কিলোগ্রাম। তাহলে ডেন্সিটি কত হবে? 2000 কিলোগ্রাম পার মিটার কিউব। এটাকে আমরা বলছি বাল্ক ডেন্সিটি। এই বাল্ক ডেন্সিটি is represented by a symbol. What's the name of the symbol here? Rho. রো। Good. তো বাল্ক ডেন্সিটি কে রিপ্রেজেন্ট করা হয় রো দ্বারা। তো এটা কি আসলে ইউনিট আছে? So generally in geotechnical engineering the unit of bulk density is gram per centimeter cube or kilogram per meter cube. যখন এটা ইউনিট ওয়েট হয়ে যাবে তখন এটা কি হয়ে যাবে? কেজি পার মিটার কিউব, নিউটন পার মিটার কিউব or কিলোনিউটন পার। কিলো নিউটন পার মিটার কিউব। ওয়েটের বিষয়টা হচ্ছে নিউটন এবং কিলোনিউটনের সাথে সম্পর্কিত, আর মাসের ইউনিটটা হচ্ছে গ্রাম কিংবা কিলোগ্রামের সাথে। ঠিক আছে, মাথায় রাখবা, কিন্তু অনেক সময় কনফিউজ হয়ে যাবে নিজে নিজে কি ওয়েট আর কি। তবে এগুলো জিনিস হচ্ছে আমাদের খুবই বেসিক জিনিস আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং এর জন্য। এটা নট অনলি ইন দ্য জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইফ ইউ স্টাডি দ্য material science, okay, or maybe you are doing some problems related to concrete, so again you'll get the unit weight, so you'll get the values in kilonewton per meter cube. তো এই গেল হচ্ছে আমাদের বাল্ক ডেন্সিটি। এরপরে আমরা যে ডেন্সিটির সম্পর্কে কথা বলতে চাই সেটাকে বলা হচ্ছে ড্রাই ডেন্সিটি। ড্রাই ডেন্সিটির অর্থ আমরা আসলে এটা অর্থ দ্বারা আমরা বুঝে গেছি আসলে কি জিনিস এটা, যে যখন সয়েলটা ফুললি ড্রাই কন্ডিশনে থাকবে এই অবস্থায় তার যা ডেন্সিটি সেটাকে আমরা বলতেছি ড্রাই ডেন্সিটি। আচ্ছা বলো তো যে বাল্ক ডেন্সিটির ভ্যালু বেশি হবে না ড্রাই ডেন্সিটির বেশি ভ্যালু হবে? ড্রাই ডেন্সিটি। ড্রাই ডেন্সিটির ভ্যালু বেশি বেশি হবে। কেন? স্যার এটা তো স্যার কোনো মানে ভলিউম তো স্যার কম হয়ে যাচ্ছে এই জায়গায়। ভলিউম কি কোনোদিন কমে যায়? স্যার সয়েলের ভলিউম তো সেমই থাকে স্যার। আমি প্রথমেই বলে দিয়েছি যে আমাদের যে থ্রি ফেজ সিস্টেম, জি স্যার। যখন একটা সয়েলকে নিয়ে আমি এতটুকু আমার ইয়াটা দেখ হাতটার দিকে তাকাও, এতটুকু সয়েল নিয়ে আমি কাজ করতেছি, এতটুকুই সয়েল থাকবে। এই সয়েলটার মধ্যে যদি তুমি ফুললি ট্রাই করে দাও তাও এতটুকুই থাকবে। এর ভিতরের যে ইয়াগুলো ভয়েডস গুলো আছে এই ভয়েডস গুলো তখন শুধুমাত্র ইয়ার দ্বারা ফিল্ড আপ হবে। আবার যখন এটাকে ফুললি স্যাচুরেট করে দিব এর ভয়েডস গুলো ফিল্ড আপ হবে ওয়াটার দ্বারা। অতএব ড্রাই কন্ডিশনেই হোক আর তোমার ওয়েট কন্ডিশনে হোক আমরা অ্যাসিউম করি যে ভলিউমটা হচ্ছে অলওয়েজ সেম, ভলিউমের কোনো চেঞ্জ নাই। তুমি কি দেখছো যে আমাদের যে বিল্ডিং গুলো আছে, আমাদের যে মাটি আছে, মাটিটা কি কন্ডিশনে আছে? আসলে ময়েস্ট কন্ডিশনে আছে, ফুললি ড্রাই কন্ডিশনেও নাই, আবার ফুললি স্যাচুরেটেড কন্ডিশনও নাই। এখন তুমি যদি মনে করো যে ভলিউম চেঞ্জ হয় তাহলে কি হবে, যে যখন বন্যা হবে, তো বন্যা হলে তো মাটি এবার স্যাচুরেটেড হয়ে যাচ্ছে, তাহলে তো সকল ভয়েড এবার ফিল আপ হচ্ছে কার দ্বারা? পানি দ্বারা। হ্যাঁ, তাহলে কি ওই সময় কি মাটি ফুলে বেড়ে যায়? না স্যার, মাটি ফুলে বাড়ে না, মাটির ভলিউম তার আগের অবস্থানেই থাকে, শুধুমাত্র ভয়েড গুলো ফিল আপ হয়ে যায় ওয়াটার দ্বারা। তো সেই জন্য ড্রাই কন্ডিশনই হোক আর আর তোমার নরমাল কন্ডিশনে হোক, ভলিউম ইজ আনচেঞ্জড। ওকে স্যার, কিছু চেঞ্জ হয় খুবই সামান্য। হ্যাঁ, এটা কোনটা? ওই যে সলিড পার্টিকেলস গুলোর বাইরের দিকের যে লাইনটা, ওই অংশটার ভয়েডটা যেহেতু চলে যায় তোমার কাছে দেখে মনে হয় যে ভলিউমটা মনে কমে গেছে, বাট বেসিক্যালি ভলিউম কমে না। আমরা যে কি বলে ইয়া মাটিটা দেখি,
পুকুরের নিচে যে আমাদের ক্লে সয়েলটা আছে, যখন ফুললি ড্রাই হয়ে যায় তখন দেখি যে দুই মাটির ভাগে ভাগে তো ফাঁকা হয়ে গেছে, মানে এই জায়গাটা তো ওয়াটারটা চলে গেছে, কিন্তু আলটিমেটলি আসলে ওই পুরা অংশটাকে যদি তুমি চিন্তা করো, আলটিমেটলি দুটো আবার কাভার্ড হয়ে যাবে, দুইটা পানি হয়ে আবার একসঙ্গে অ্যাটাচ হয়ে যাবে, কিন্তু ফুলে উপরের দিকে উঠে যাবে না, ওই জায়গাতেই সে থাকবে। এনিওয়ে, আরো আমরা চিন্তা করবো পরে। তো আমরা বলতেছি যে ড্রাই ডেন্সিটি is the mass of solids per unit of total volume prior to drying of the soil mass. তো এখানে তোমার বলা হচ্ছে যে ফুললি ড্রাই কন্ডিশন না, ড্রাই কন্ডিশন। তো এখন ড্রাই মানে ফুললি ড্রাই এর কাছাকাছি, ফুললি ড্রাই মোটামুটি তোমার 99% ড্রাই থাকে এই ধরনের অবস্থা। তো ড্রাই ডেন্সিটি এবার যখন হবে তখন আমরা বলতেছি রো ডি দ্বারা রিপ্রেজেন্ট করে দেওয়া হয় ড্রাই ডেন্সিটিকে, দ্যাট মিন্স ইকুয়াল টু এমডি ডিভাইড বাই ভি। আমার কোশ্চেন ছিল যেটা যে ড্রাই ডেন্সিটির ভ্যালুটা বেশি হবে না ময়েস্ট ডেন্সিটিটা বা বাল্ক ডেন্সিটি এটার ভ্যালুটা বেশি হবে? বাল্ক ডেন্সিটি বেশি হবে। বাল্ক ডেন্সিটির ভ্যালুটা এই জন্যই বেশি হবে যে ওখানে আসলে আসে টোটাল মাস, ওখানে কিছু এমডি আছে প্লাস এম অফ ওয়াটারও আছে, এই দুইটা উপরের দিকে ছিল, যেটা উপরের দিকে এখানে ডেফিনিশনটা দেখো, এম মিন্স টোটাল মাস ইকুয়াল টু মাস অফ ডি এমডি প্লাস এম ওয়াটার এমডব্লিউ। আর এখানে শুধুমাত্র কি থাকলো উপরের দিকে, শুধুমাত্র এমডি থাকলো, আর নিচের দিকে ভিটা কিন্তু কি থাকলো, আগেরটাই থাকলো। সেজন্য অলওয়েজ ড্রাই ডেন্সিটি উইল বি লেস দেন bulk density, moist density. Again, ask yourself that যে এটা নিজে থেকে চিন্তা করা যে অলওয়েজ আসলে কি হবে, যে বাল্ক ডেন্সিটির ভ্যালুটা ড্রাই ডেন্সিটির চাইতে বেশি হবে। এবার ডেন্সিটি অফ সলিডস, এখানে ডেন্সিটি অফ সলিডস বলতে কি বোঝাচ্ছে? Density of soil solids is the mass of the soil solids per unit of volume of solids. এখানে ডেফিনিশনটা কিন্তু আলাদা। দেখো যে density of solids is represented by rho s equal to md divided by vs. md কি? md হচ্ছে mass of the solid particles and vs is volume of solid. ভলিউম অফ সলিড। তাহলে এবার ডেনসিটি অফ সলিডস এই ভ্যালুটার চেয়ে বড় হবে না ছোট হবে? আমি বলছি ডেনসিটি অফ সলিডস কি ড্রাই ডেনসিটির চাইতে বড় হবে না ছোট হবে? থিংক ইয়োরসেলফ, দেন গিভ মি দ্য অ্যানসার। স্যার ডেনসিটি অফ সলিডটা বেশি হবে। ডেনসিটি ভলিউম অফ যেহেতু সলিডস, কমে গেছে, যেহেতু আমাদের এখানে ভলিউম কমে ডেনসিটি গেছে। অফ সলিডস এর ডেফিনিশনে বলতেছি যে মাস অফ ড্রাই সয়েল ডিভাইড বাই ভলিউম অফ সলিডস। ভলিউম অফ সলিডস আর আগে ছিল কি টোটাল ভলিউম, এই টোটাল ভলিউমে ছিল কি ভলিউম অফ ওয়াটার, ভলিউম অফ এয়ার এন্ড ভলিউম অফ সলিডস, সব মিলে হচ্ছে টোটাল ভলিউম, আর এখানে শুধুমাত্র ভলিউম অফ সলিড। এই জন্য এটা হচ্ছে ডেনসিটি অফ সলিডস। ডেনসিটি অফ সলিডসটা হচ্ছে স্পেসিফিক গ্র্যাভিটি অফ পার্টিকেলস এর কাছাকাছি। স্পেসিফিক গ্র্যাভিটি এটা পরবর্তীতে আমরা আর একটু পড়বো। হ্যাঁ, ঠিক এবার বলা হচ্ছে যে স্যাচুরেটেড ডেনসিটি আর হচ্ছে সাবমার্জ ডেনসিটি। এটা স্যাচুরেটেড ডেনসিটি কি? যখন একটা সয়েল মাস ফুললি স্যাচুরেটেড কন্ডিশনে থাকবে, ঠিক আছে? When the soil mass is saturated, its bulk density is called the saturated density. The saturated density is the ratio of total soil mass of saturated sample to its total volume. তাহলে আসলে ইকুয়েশনটা কি দাঁড়াবে? স্যাচুরেটেড ডেনসিটি ইকুয়েশন দাঁড়াবে রো স্যাট, মানে স্যাচুরেটেড ডেনসিটি রিপ্রেজেন্ট করা হয় রো এস এ টি, ঠিক আছে? রো স্যাট will be what? নিচে কি টোটাল ভলিউম, উপরের দিকে কে? উপরের দিকে হচ্ছে এম সেট। এম সেট মানে এখানে বলতে বোঝাচ্ছে যে ওই সময় সকল এয়ার পার্টিকেল গুলো রিপ্লেসড হয়ে যাবে কার দ্বারা? ওয়াটারের দ্বারা।
তাহলে উপরের মাসটা কি বেড়ে যাবে না এমডব্লিউটা? জি স্যার। এখানে ওখানে এম এর তখন কি থাকবে? এম ইকুয়াল এম এস সলিড পার্টিকেলের মাস প্লাস ওয়াটার পার্টিকেলের মাস প্লাস ওই যে এয়ারটা ছিল এই এয়ারটাও কি হয়ে যাবে? এমডব্লিউ হয়ে যাবে। তো সেজন্য আসলে আমাদের স্যাচুরেটেড যে ডেনসিটি, এই ডেনসিটিটা হচ্ছে সবচেয়ে হাই ডেনসিটি। স্যাচুরেটেড কন্ডিশনে সবচেয়ে বেশি ডেনসিটি থাকে। ড্রাই ডেনসিটিতে শুধুমাত্র ড্রাই পার্টিকেল গুলোকে চিন্তা করা হচ্ছে। যখন বাল্ক ডেনসিটি তখন শুধুমাত্র ওয়াটার অল্প আর ড্রাই স্যাম্পল। আর স্যাচুরেটেড ক্ষেত্রে ওই পুরা এয়ার পার্টিকেল গুলো যে ছিল ওগুলো ওয়াটার দ্বারা রিপ্লেস হয়ে গেছে। সেজন্য এই সময় টোটাল মাস ডিভাইড বাই টোটাল ভলিউম, এই সময় সবচেয়ে বেশি ভ্যালু পাওয়া যাবে। এখন আরেকটা জিনিস বলা হচ্ছে যে সাবমার্জ ডেনসিটি। সাবমার্জ ডেনসিটি ইজ দ্য সাবমার্জ মাস অফ দ্য সয়েল সলিডস পার ইউনিট অফ টোটাল ভলিউম অফ দ্য সয়েল মাস। তুমি যদি তোমাকে নিজেকে নিয়ে চিন্তা করো যে তোমার সাবমার্জ ডেনসিটি কেমন। সাবমার্জ ডেনসিটি মানে হচ্ছে তোমার একটা নিজস্ব ভলিউম আছে, তোমার বডির পুরা বডিটার একটা ভলিউম আছে। তো এই অবস্থায় মনে করে যে তুমি নদীতে ঝাঁপ দিলে, যদি নদীতে ঝাঁপ দাও, যদি দেখা যায় যে তুমি পানির নিচে তলায় যাচ্ছ, এর অর্থ হচ্ছে তোমার ডেনসিটি পানির ডেনসিটির চাইতে বেশি। যদি তুমি তলায় না যাও, তুমি যদি না ঢুকে যাও পানির নিচে, এর অর্থ হচ্ছে তোমার ডেনসিটি পানির ডেনসিটির চাইতে কম। এই তো বিষয় নাকি? Did you understand? জি স্যার। তো আসলে আমরা জানি যে যদি পানির চাইতে কারো ডেনসিটি বেশি হয় তাহলে সে কি করবে? সে নিচের দিকে চলে যাবে, তলিয়ে যাবে। আর যদি ডেনসিটি তার চেয়ে পানির চাইতে কম হয়, হালকা হয়, তাহলে সেই হালকা জিনিসটা উপরের দিকে ভাসমান অবস্থানে থাকে। সেই জন্য দেখা যাচ্ছে যে যখন আমরা এয়ার ফিল্ড একটা টায়ার যখন আমরা নিয়ে যাচ্ছি, তখন ওই টায়ারটাকে বা টিউবটাকে কিন্তু পানির নিচে ঢুকানো যাচ্ছে না, কারণ ওর যা টোটাল ভলিউম, ও যে পরিমাণ পানিকে রিপ্লেস করতেছে, সে পরিমাণের ওয়েটটা, পানির রিপ্লেস ওয়েটটা এর টায়ারের যে ওয়েট বা টিউবের বাতাস সহ তার ওয়েটের চাইতে অনেক বেশি। সেজন্য সে তাকে নিচে ঢুকতে দেন। কিন্তু একটা বডি যদি দেখা যায় যে অন্য যে কোনো একটা বডি যদি লোহা হয়, আয়রন যদি হয়, স্টিল যদি হয়, যেহেতু তার ডেনসিটি বেশি, সেজন্য সে নিচের দিকে তলায় যায়। এখন যখন একটা বস্তুকে যদি তুমি মেজারমেন্ট করো, মনে করো যে তুমি তোমার ভাগিনাকে তুমি কোলে নিছো, কোলে নেওয়ার পর তার একটা ওজন তুমি ফিল করবা, সে কি করবে? ডিউ টু দ্য গ্র্যাভিটি এটা তোমাকে নিচের দিকে পুশ করবে, নিচের দিকে তোমাকে মানে চেষ্টা করবে যে একটা ওজন দেওয়া। ওকে কোলে নিয়ে আসো, ঠিক এই অবস্থায় তুমি ওকে নিয়ে একটা পুকুরে নামে পড়ছো। এবার পুকুরে নামে পড়ার পর দেখবা যে ওকে কিন্তু তোমার কাছে হালকা মনে হবে। কেন হালকা মনে হয়? কে বলবে? কারো এক্সপিরিয়েন্স আছে না? আগে তাকে জিজ্ঞেস করো। এই কেউ কাউকে বাতাসের থেকে পানির ঘনত্ব বেশি, যার জন্য পানির মধ্যে হালকা মনে হয়। সিমিলারলি অনেকক্ষণ যদি পুকুরে মানে সাঁতার কাটা হয়, তারপরে স্যার উঠলে নিজের শরীরটাও একটু ভারী ভারী মনে হয়, পাতলা পাতলা মনে হয়। তোমরা দেখি আর্কিমিডিসের ল ভুলে গেছো। আর্কিমিডিসের নাম শুনছো? জি স্যার। আর্কিমিডিস কে? ইউরেকা স্যার, ইউরেকা। ইউরেকা? কি ইউরেকা বলো? ভুলে গেলে চলবে না, পড়তে হবে, মনে রাখতে হবে। ম্যাথমেটিশিয়ান। আর্কিমিডিস বলেছেন যে যখন একটা বস্তু পানির নিচে যায় তখন সে তার ওজন হারায়। সে কতটুকু ওজন হারায়? যে পরিমাণ পানিকে সে রিপ্লেস করে দেয়, সমপরিমাণ পানির ওজনের যা ওজন, সে পরিমাণ ওজন সে বস্তুটা হারিয়ে ফেলবে। বুঝে গেছে? আর্কিমিডিস কি বলেছে? যে কোনো বস্তু যখন পানির নিচে যায় তখন সে তার ওজন হারায়। কতটুকু ওজন হারাবে? যতটুকু পরিমাণ পানি, যে আয়তনের পানি সে রিপ্লেস করবে,
ওই পরিমাণ পানির যদি তুমি ওজনকে মেজারমেন্ট করতে পারো, তাহলে ওর যে পানিটার যে যতটুকু ওয়েট, যতটুকু পানিকে সে সরাই ফেলছে, মানে যতটুকু ভলিউমকে সে রিপ্লেস করছে, সেই ভলিউমের পানিটার যে ওজন, সেই পরিমাণ ওজন সেই বস্তুটি তার ওয়েটকে হারাবে, কমে যাবে। কমে যাবে। এর অর্থ হচ্ছে যে যখনই তুমি তাকে এখানে কোলে নিছো, পুরো ওয়েটটাই নিচের দিকে কাজ করতেছে। এখন তুমি তোমার ছোট ভাগিনা বা তোমার মানে ভাতিজা, তাকে কোলে নিয়ে তুমি এবার পানিতে আসো, সে কিন্তু এই পানিতে থাকার কারণে সে পানিটাকে দূরে সরাই দিচ্ছে, রিপ্লেস করে দিচ্ছে। যে পরিমাণ পানিকে সে রিপ্লেস করে দিচ্ছে, সে পরিমাণ তার ওজন তখন কমে যাচ্ছে। কম অনুভব করবে। তো এই অবস্থায় তার যা ডেনসিটি, সেটাকে আমরা বলতেছি বেসিক্যালি সাবমার্জ ডেনসিটি। সাবমার্জ ডেনসিটি এই জন্য হচ্ছে যে যদি তুমি বাতাসের মধ্যে সাধারণ অবস্থায় যদি একটা পানিকে যদি তুমি মেজারমেন্ট করো, সয়েলকে মেজারমেন্ট করো, তাহলে তার মাসটা বেশি হবে। আবার ওটা কিন্তু পানির ভিতরে নিয়ে যায় যদি মেজারমেন্ট করো, এবার তো সে কি করছে, রিপ্লেস করে দিচ্ছে পানিকে, তো এই জন্য তার কিছু ওজন কমবে। এই অবস্থায় তার যা মাস এবং তার যা ভলিউম, এটা রেশিওটাকে আমরা বলতেছি সাবমার্জ ডেনসিটি। না বুঝলে আরো বোঝার চেষ্টা করবো, গুগলে সার্চ দিতে হবে, দেখতে হবে। এনি কোয়েশ্চেন? That's all about actually today's lecture. What we have discussed the three-phase system of soil. We have discussed the two-phase system of the soil, two-phase of soil in fully dry condition, two-phase soil in fully saturated condition. Then we discussed what is water content. Water content is the ratio of weight of water to the weight of solids. Weight of water to the weight of dry soil mass. The water content, small w equal WW divided by WD or WW divided by WS. That's called the water content. Water content is represented in percentage. That's why we call it like water content is 50%. 50% represent 50% water content means the weight of water is half of the weight of solids. Okay, and then what we discussed about the density. Density is mass per unit volume, is the density. Now there are different types of density, that is the bulk density or moist density. Then we discussed about the dry density, and we discussed the density of solids, and then saturated density and submerged density. Okay, please try to remember all the definitions and their implementation in different works. Okay, and try to find out what are the significance of that value. এখন ডেনসিটির ভ্যালু যদি 2 হয়, তাহলে এটা কি বোঝাচ্ছে? ডেনসিটির ভ্যালু যদি 1 হয়, সেটার অর্থ আসলে কি? ডেনসিটির ভ্যালু যদি 0.9 হয়, সেটার দ্বারা কি মিনিং বোঝাচ্ছে? ঠিক আছে, তো এভাবে জেনারেলি আমাদের সয়েলের যে ডেনসিটি, সেই সয়েলের ডেনসিটি আসবে আমাদের যে তোমার 12 কিলোগ্রাম না, আমাদের এটা হচ্ছে ডেনসিটিতে যখন যাবে আমাদের 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব থেকে শুরু করে 2.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব পর্যন্ত হবে। এটা ভেরি করবে যে সয়েলটা কোন ধরনের, লুজ সয়েল না ডেন্স সয়েল, ক্লে সয়েল না স্যান্ডি সয়েল, এগুলোর উপরে বেস করে। তো এগুলোই আসলে আমরা আরো ডিটেলস আলোচনা করব পরবর্তীতে। এই মুহূর্তে আমরা পড়তেছি যে বেসিক ডেফিনিশনস অফ দা টার্মস। Okay, please try to memorize all the definitions. Any question? স্যার সয়েল তো আমরা ন্যাচারালি 3 ফেজে পাই, তারপরে কি সেই 3 ফেজটাকে আর্টিফিশিয়ালি আমরা 2 ফেজে নিই? সরি, কৃত্রিম ভাবে সেটা 2 ফেজে নিই স্যার? আর্টিফিশিয়ালি 2 ফেজে নিই কিনা? জি স্যার। আর্টিফিশিয়ালি 2 ফেজে আমরা করি না। 2 ফেজ কখনো অটোমেটিক হয়, কখনো হয় না। মনে করো যে যদি তুমি এখন সয়েল যদি তোমার ইয়াতে থাকে, তোমার ডেজার্টে থাকে, তাহলে উপরের পোর্শনের কিছু সয়েল থাকবে 2 ফেজ কন্ডিশনে, ফুললি ড্রাই। আবার যখন তুমি গ্রাউন্ড ওয়াটার টেবিলের নিচে সয়েল থাকবে,
তখনও টু ফেজ সিস্টেমে অটোমেটিক চলে যাবে, কারণ তখন সেটা ফুললি Water. স্যাচুরেটেড, পানির নিচে আছে, ঠিক আছে? ওইখানে আর কোনো এয়ার বাবল থাকে না, এয়ার বাবল গুলো উপরের দিকে উঠে চলে আসে কনসলিডেশন হয়ে হয়ে। তো সেই জন্য সয়েল যে শুধুমাত্র অলওয়েজ থ্রি ফেজ কন্ডিশনে থাকবে এরকম না, সয়েল কিছু কিছু জায়গায় প্রথম সব সময় টু ফেজেই আছে। পজিশন ওয়াইজ সয়েল কোথায় আছে। কিন্তু Okay, জেনারেল sir, আমরা thank যে you. সয়েলটা সামনে দেখতে পাই, জেনারেল যে সয়েলটা আমরা সামনাসামনি দেখতে পাই, সেটা বেসিক্যালি টু ফেজে, সরি Okay, থ্রি ফেজে থাকে। 3 পেজ থাকে জি স্যার। ওকে স্যার, থ্যাংক ইউ। এনিথিং এলস? I hope that's all about today's class, and we have already spent 40 times 40, 80 minutes with 2 hours class. And you know that we need to know the definition, we need to know the equations at the very beginning, and then later on we'll implement those equations to do the mathematical problem. Okay, so from the very beginning try to remember all the equations. Thank you, have a good day. স্যার হ্যাঁ, স্যার একটা কথা ছিল, সেটা স্যার আমাদের সব স্যার হচ্ছে গুগল ক্লাসরুমের আইডি দিয়ে স্যার ওই জায়গায় সব ভিডিও আপলোড করে। স্যার যদি কিছু মনে না করেন স্যার, আমাদের যদি একটা কোড দিয়ে আপনারা সব ভিডিও লেকচার রেকর্ড করতেছেন, যদি একটু আপলোড করতেন স্যার আমাদের জন্য খুবই ভালো হতো। তোমরা কি শুনতে পাও না, না কি প্রবলেম? শুনতে পাইলে আমার তো মনে হয় এনাফ ডিসকাশন হচ্ছে এবং মনে রাখার কথা। স্যার আমি লেট করে ক্লাসে ঢুকছি আজকে, আগে কিছু হয়েছে স্যার, নাকি? মাঝে মধ্যে বাধে যায়, কথা বোঝা যায় না। জি স্যার। আচ্ছা দেখি, আমি চেষ্টা করবো, হ্যাঁ, ওকে স্যার। মানে প্রমিস না, তবে চেষ্টা করবো যদি করা যায়। তোমাদের অ্যাটেন্ডেন্সটা একটু দিয়ে পাঠাও, অ্যাটেন্ডেন্স আমি কালেক্ট করতে পারি, আর দিব, যদি সুযোগ থাকে দিয়ে দিব। ভিডিও আপলোড আমি অপশনটাতে প্রথমেই যেতে চাই না, কারণ অনেকেরই যেটা হয়, আমরা তো বাইরে ছিলাম, এবং মানে ই লার্নিং বা ই টিচিং সিস্টেম যেটা হয়, যে ওদের দেশে এরকম বাই ফোর্স মানে মানে ক্লাসে থাকার নিয়ম নেই। ক্লাসে না থাকার কারণে যেটা হয়, যেহেতু তারা প্রত্যেকেই কাজ করে, প্রত্যেকটা স্টুডেন্ট আবার পার্ট টাইম জব করে, তো তারা কিন্তু ক্লাসে যায় না। দেখা যাচ্ছে যে একটা বিশাল হল রুম, যেখানে 200 স্টুডেন্ট বা 300 স্টুডেন্ট বসার ফ্যাসিলিটিস আছে, এরকম রুম গুলোতেই ক্লাস হয়, বাট ক্লাসে উপস্থিত থেকে 5 থেকে 6 জন। আর টিচার থাকে, টিচার ক্লাস নেয়, অটোমেটিক ক্লাসটা আপলোড হয়, আপলোড হয়ে সেটা ওয়েবসাইটে চলে যায়। এই ফ্যাসিলিটিসটা হওয়ার কারণে যেটা হয়, যে ছাত্রদের ক্লাসে আসার উপস্থিতি কমতে থাকে। তো কমতে কমতে এক সময় এমন হয় যে টিচার তো মানে বাধ্যতামূলক তাকে ক্লাসে যেতে হবে, কিন্তু যতই হোক একটা ইন্টারাকশন না হলে ক্লাস কিন্তু হয় না। যে এটা হচ্ছে পাগলের প্রলাপ ছাড়া আর কিছু না আর কি, যে আমি একটা রুমে ঢুকলাম, এখানে কিন্তু যাই হোক তোমার সঙ্গে আমি মাঝে মধ্যে কথা বলতেছি, তুমি আমাকে জিজ্ঞেস করতেছি, তোমার কাছে আমি জানতে চাচ্ছি যে তুমি আগের এই টার্মটা জানো কিনা, যদি ওই টার্মটা না জানো তাহলে আমি পরের টার্মে যাবো না। হ্যাঁ, তো সেই জন্য আসলে আমার ওই কনসেপ্টটার সাথে একটু আমি বিরোধী। এবং আমার কাছে অনেক ছাত্র পড়াশোনা করছে, এবং আমি প্রাইভেট টিউটরও ছিলাম অস্ট্রেলিয়াতে, এবং আমি ওইখানকার সিটিজেনও। ওইখানে আমি বিয়া করছি, তাদের সঙ্গে অনেক ডিল করে আমার কাছে মনে হয়েছে যে তারা আসলে ক্লাস লেকচারটা আর দেখেও না। হ্যাঁ, আপলোড হয়, পরে হয়তো পরীক্ষার জন্য রেখে দেয় যে পরীক্ষার আগে কয়েকদিন করবে। কিন্তু ইঞ্জিনিয়ারিংটা কিন্তু এরকম না। ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে যে যত বেশি তুমি প্র্যাকটিস করবা তত তোমার ভালো কিছু হবে। তুমি দেখো যে তোমাদের ডিপার্টমেন্টেই বা তোমার ক্লাসেই এমন কিছু ফ্রেন্ড আছে যারা দেখবো যে বুয়েটের স্টুডেন্টের চাইতেও ভালো কিছু করতে পারে, যদি সে আসলে সেরকম ডিটারমাইন্ড হয়। ঠিক আছে, সে যদি ডিটারমাইন্ড হয় যে না, আমার কপাল খারাপ ছিল, আমি বুয়েটে চান্স পাইনি, বাট আমি বুয়েটের স্টুডেন্টের কাছাকাছি যাব বা তার চাইতেও ভালো কিছু করবো, তুমি করতে পারবা, এটা আমার বিশ্বাস, এটা এই সুযোগ তোমাদের আছে। কিন্তু যদি তুমি অবহেলা করো তাহলে তুমি পিছাইতে থাকো। আর এগুলো কম্পিটিশন কিভাবে আসবে? মনে করো যে আমরা এখন বিশেষ রেজাল্ট হলো না 2 দিন আগে, রেজাল্ট হওয়ার পর কি হলো, যে আমরা দেখলাম যে কোন ইউনিভার্সিটি থেকে কতজন বিশেষ ক্যাডার হয়েছে। তো আমার বুয়েটের এক্সাক্ট রেকর্ডটা জানা নেই যে ওখানে কতটা হয়েছে। আমার কাছে আমার যেটা আর কি ফেসবুকের মাধ্যমে আসছে বা বুঝতে পারতেছি, তাতে দেখলাম যে রুয়েটের 59 জন বিশেষ ক্যাডার হয়েছে। তারপরে তোমার কুয়েটের হয়েছে 55 জন।
বেশি হতে পারে, আই ডোন্ট নো, বাট আমি লিস্টেডে 55 জন পেয়েছি। চুয়েটেরও এরকম সংখ্যক হয়েছে। যখন এই যে এরা আমাদের প্রোডাক্ট, হ্যাঁ, এরা যখন ভালো কিছু করবে তখন এর যারা অনুজ, এর যে যারা জুনিয়র, তারাও কিন্তু ঠিক এরকম ভাবেই করতে থাকবে। তোমরা ভালো কিছু করলে তোমাদের জুনিয়ররা আরো ভালো কিছু করবে, তোমার ইউনিভার্সিটির রেপুটেশন বাড়বে, তোমার নিজের একটা ভালো পজিশনে তুমি থাকতে পারবে। তো তোমরা চেষ্টা করিও ক্লাসে উপস্থিত থাকার। তা বাদ দিয়ে যেহেতু ইন্টারনেট ফ্যাসিলিটিস এর কারণে একটু প্রবলেম হচ্ছে, সেটাও আমি দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। ঠিক আছে, ভালো থেকো, দেখা হবে আবার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, see you next week, okay, on time. ওকে স্যার। ওকে স্যার।